সরকারের পদক্ষেপে আপনি সন্তুষ্ট কিনা, আর সংকট কতটা গভীরে? যুদ্ধ থেমে গেলেও কিন্তু তেলের সংকটটা এত সহজে থামবে না। আর ইরান বিশ্ব তেলের বাজারে খুব বড় কোনো স্টেক হোল্ডার না, কিন্তু ইরান হচ্ছে হরমুজ প্রণালীর কারণে ওর উপর দিয়ে যেহেতু তেল যেতে হয়, এবং এর সঙ্গে যদি এখন ইরানের সঙ্গে যুক্ত হতে চেয়েছে হুতিরা, তারা যদি আবার আল মান্দার মান্দার ওটা যদি অবরোধ আরোপ করে, তাহলে কিন্তু 20 আর ওদিকে 10 প্রায় 30% তেলের পরিবহনের উপর একটা চাপ পড়বে। এটা হবে একটা সমস্যা। তার সঙ্গে কি হবে, কিছু তেলের ডিপো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে যুদ্ধটা শেষ হওয়ার পরে ওই দেশগুলো দুটো কাজ করবে। একটা, তারা প্রয়োজনীয় তেল উৎপাদন করতে পারবে না, দ্বিতীয় তারাও কিছুটা তেলের দাম বাড়িয়ে দেবে, ফলে তেলের দামটা বাড়বে, এটা আমাদের ধরে দিতে হবে। এখন আমাদের দেশের যে চাহিদা, তাতে যদি দেখা যায় যে তেলের দাম যদি ব্যারেল প্রতি $10 করে বাড়ে, তাহলে আমাদের যে চাহিদা তাতে আমাদের বছরে $1 বিলিয়ন বাড়তি খরচ করতে হবে। এখন যদি $30 বাড়ে, তাহলে আমাদের $3 বিলিয়ন বাড়তি খরচ হবে। তো এই জন্য খেয়াল করতে হবে যে এখন পর্যন্ত আমাদের যে তেলের দাম এবং বিশ্ববাজারে যা দাম, এটা কিন্তু আমরা প্রায় সমান সমান আছি। কীরকম, 159 লিটারে তো 1 ব্যারেল, এখন 116 পর্যন্ত দাম উঠেছে তেলের, ক্রুড অয়েলের। তাহলে আপনার ব্যারেল প্রতি লিটার প্রতি দাম হয় 92 টাকার মতো। এর সঙ্গে রিফাইনের কস্ট, এর সঙ্গে ট্রান্সপোর্ট কস্ট, এর সঙ্গে ডিপো চার্জ, এর সঙ্গে হ্যান্ডলিং, এগুলো যুক্ত করলে 112-13 টাকা এখন পর্যন্ত দামটা আছে। আমাদের কিন্তু তেল বিক্রি হচ্ছে 112, 118, 120 এই পর্যন্ত, মানে ডিজেল, অকটেল, পেট্রোল। কিন্তু যখন $116 উপরে উঠে যাবে তেলের দামটা, তখন তেল কিনলে কিন্তু এই দামে তেল বিক্রি করলে আবার লস হবে। তাহলে তখন প্রশ্ন আসে আমাদের, আজকে আমরা সেই প্রশ্নটাই তুলেছিলাম, যখন $61 ছিল তেলের ব্যারেল, তখন যে গত 4 বছর আমাদের যে তেলটা আমরা বিক্রি করেছি আবার 120 টাকায়, তখন আমাদের সেই টাকাটা কোথায়, সেই টাকাটা কি কাজে ব্যবহৃত হয়েছে, সেটা একটা প্রশ্ন। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা এখন এলএনজি আমদানি করি না, 2025-26 সালে আমাদের এলএনজি আমদানির জন্য বরাদ্দ করা হয়েছে 56,000 কোটি টাকা। হ্যাঁ, আর আমাদের এখানে যেটা আমাদের রিনিউয়েবল এনার্জি, আমাদের সোলার বলি কিংবা অন্য ক্ষেত্র যদি বলি, তার সেগুলো আবার আমাদের গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, সেগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে 1,186 কোটি টাকা। তার মানে আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনের ক্ষেত্রে আমরা যা বরাদ্দ করেছি তার 56 গুণ বেশি বরাদ্দ করতেছি আমরা কিনে আনতে। এখন আমাদের ভোলার গ্যাস ক্ষেত্র, ক্রাইসিস মোমেন্টে এই ভোলার গ্যাস ক্ষেত্র আমাদেরকে কতখানি সহযোগিতা করতে পারে, কিংবা আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে সেই গ্যাস ক্ষেত্রগুলোর যে উৎপাদন, সেই উৎপাদনকৃত গ্যাসটাকে আমরা কোন ক্ষেত্রে কাজে লাগাবো, বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগাবো। আমরা ইতিমধ্যে কিন্তু 6টা সার কারখানার মধ্যে 5টা সার কারখানার গ্যাস বন্ধ করে দিয়েছি। তাহলে আমাদের সারটা আমদানি করতে হবে বাইরে থেকে। আমরা নজরটা দিচ্ছি কোথায়, বাংলাদেশ সরকার নজর দিচ্ছে এখন অন্তত বিদ্যুৎ সরবরাহটা যেন স্বাভাবিক থাকে। বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক থাকলে উৎপাদনটা অন্তত থাকবে, আর আমাদের মানুষ ক্ষুব্ধ হবে কম। এই জন্য হয়তো এদিকে নজরটা দিয়েছে। ফলে যদি একটা সামগ্রিক পরিকল্পনা করা, জনগণের কাছে যে জিনিসটা পরিষ্কার করে তুলে ধরা হয় যে দেখুন, আমরা যে ক্রুড অয়েল আমদানি করি অথবা এলএনজি আমদানি করি অথবা এলপিজি আমদানি করি, ক্রুড অয়েল থেকে তো 5 ধরনের যে বাই প্রোডাক্ট হয়, কিংবা আমাদের দেশের যে গ্যাসটা উত্তোলিত হয় সেখান থেকে যে বাই প্রোডাক্ট হয়, সেগুলো থেকে তো পেট্রোল অকটেন হয়। ফলে খেয়াল রাখতে হবে আমাদের কোনো কিছুই কিন্তু আমরা ফ্রি অফ কস্ট পাচ্ছি না। তাহলে এর জন্য কস্টিং কত হয়, কত দামে জনগণকে আমরা দিচ্ছি, কোন ক্ষেত্রটাতে আগে দেয়া দরকার, কোনটা প্রোডাকশনের জন্য বেশি দরকার, কোনটা বিলাসিতার জন্য দরকার না। এখন যদি এরকম হয়, জাপানে একবার তারা বলেছিল যে যখন সামার, তখন তারা বাধ্যতামূলক বলে দিয়েছে যে হাফ হাতা শার্ট, যেটা টি শার্টের বাইরে কেউ পরতে পারবে না। ওরা হিসাব করে দেখিয়েছিল যে যদি প্রত্যেকে কোট গায়ে দিয়ে অফিসে আসে এবং এসিতে যদি 2 ডিগ্রি টেম্পারেচার কমাতে হয়, তাহলে দৈনিক 6,000 মেগাওয়াট বিদ্যুৎ বেশি লাগে। ওদের হিসাবটা কত? আচ্ছা, আমাদের এখানে ধরেন 16,000 মেগাওয়াট বিদ্যুৎ। যদি অফিসে আমাদের 18 করে রাখি আর তারপর কোট গায়ে দিয়ে বসে থাকি, এর চাইতে যদি ওটা আমার 24 থাকে বা 25 থাকে, তাহলে আমাদের দিনে অন্তত 200 মেগাওয়াট বিদ্যুৎ হলে তো সেভ হবে। জাপানের ধরেন 1 লাখ মেগাওয়াটের মধ্যে তারা 6,000 সেভ করছে, আমাদের তো 200 মেগাওয়াট তো সেভ হবে। এগুলোকেও মানুষকে ভাবিয়ে তোলা
যে যদি যুদ্ধ পরিস্থিতি হয় তাহলে সেই যুদ্ধ পরিস্থিতির দায় কি শুধুমাত্র আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের সাধারণ মানুষই ভোগ করবে? আমাদের যাদের সামর্থ্য আছে বলে মনে করছি, সামর্থ্য থাকলে কি আপনি তেল পাবেন? পকেটে টাকা থাকলে আপনি তেল পাবেন? ওই জনগণের টাকা ডলার হয়ে ওই টাকা দিয়ে তো কিনতে হবে। এখন আমি যদি স্পট বাইংও করি, কেনার জন্য চুক্তি করা, তারপর এলসি করা, তারপর ওটাকে মাল নিয়ে আসা, খালাস করা, গড়ে আমাদের যদি হরমুজ প্রণালীতে সমস্যা না হয় তাহলে আমাদের 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ লাগে। আর যদি ভারত এবং চীন থেকে নিয়ে আসি তাহলে আমাদের 6 দিন থেকে 8 দিন সময় লাগে। তার মানে চাইলেই কিন্তু আমার টাকা থাকলে কালকে আমি তেল পাবো না, মিনিমাম আমাকে 8 থেকে 10 দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। ফলে অন্তত 10-15 দিনের একটা রিজার্ভ সবসময় রাখতে হয়। আর এই রিজার্ভটা পৃথিবীর সমস্ত দেশ, কারণ জ্বালানি ছাড়া তো একটা দেশ চলবে না, ফলে জ্বালানি রিজার্ভের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তারা ভাবে যে এটা যে কোনো সময় ক্রাইসিস হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের জ্বালানি রিজার্ভের জন্য এর আগে বহুবার বলা হয়েছে, কিন্তু রিজার্ভ রাখার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিল না। যেটা রিপন ভাই একটু বলেছে, একটা সময় এরকম হয়েছিল না যে সবাই গাড়ি গ্যাসে চালাচ্ছিল বলে পেট্রোল পাম্পগুলোতে ভিড় কমে গিয়েছিল। তো এখন আমাদের তো গ্যাস আমরা ওইভাবে সাপ্লাই দিতে পারছি না বলে আবার তেলের দিকে অনেকে ভিড় করছে। কিন্তু গ্যাসে চলুক বা তেলে চলুক, বিদ্যুৎ হিসেবে ব্যবহার করি অথবা কারখানা চালাই, আমার তো জ্বালানি লাগবেই। বিদ্যুতের তো উৎস হচ্ছে জ্বালানি, সেটা কয়লা হোক অথবা সেটা তেল হোক। তাহলে আমাদের এই সামগ্রিক পরিকল্পনাটা যেমন রাষ্ট্রের থাকা দরকার, জনগণের কাছে একটু পরিষ্কার হওয়া দরকার যে এই যুদ্ধটা আমরা করি নাই, কিন্তু যুদ্ধটা আমাদের উপর চেপে বসেছে। ফলে এই চেপে বসা যুদ্ধটাকে আমরা কীভাবে মানে মোকাবেলা করবো? আবার জনগণ যদি দেখে মজুতদারদেরকে ঠিকই ট্যাকেল করা হচ্ছে, যে পরিমাণ বাড়তি দাম জনগণের কাছে তার চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে না, অথবা সরকার যে কথা বলছে আর বাস্তবের পরিস্থিতির সঙ্গে মিল আছে, তখন কিন্তু জনগণ একটু আস্থা পাবে। তা নাহলে জনগণ আবার ওই আস্থাটা পাবে না। জনগণের আস্থা ছাড়া কিন্তু ওই প্যানিক বাইংটা চলতেই থাকবে, আবার মজুতদারিটাও চলতে থাকবে।